অন্যতম ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি, অভিমানী কি তাহলে রুদ্রনীল ঘোষ? দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, তিনি দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। বিট্টু, এতগুলো গ্রুপ লেফট করা কারণটা কি বলছেন তিনি? দেখো, মূলত রুদ্রনীল ঘোষের কাছ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে প্রার্থী তালিকা সেটা নিয়ে কিছুটা অভিমানী তিনি, কিন্তু গ্রুপ ত্যাগ করার নেপথ্যে একটা অন্যতম কারণ তিনি সামনে রাখছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন রুদ্রনীল ঘোষ। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টায় চলে যাব, যে গ্রুপ ত্যাগ করা এবং তার পাশাপাশি আপনি একটু ক্ষুব্ধ বা একটু অভিমানী এই প্রার্থী তালিকা নিয়ে, গোটা বিষয়টা একটু যদি বলেন। দেখুন, প্রথম গ্রুপ ত্যাগ করার জায়গা হচ্ছে যে ৭৭টা গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছিল। তার মধ্যে অবশ্যই ধরুন খানচারেক ভারতীয় জনতা পার্টির অত্যন্ত প্রয়োজনীয় গ্রুপ, যেগুলো থেকে দলের নির্দেশ বা যে কোনো অডিও ভিডিও বা বার্তা চিঠিপত্র সবটাই আসে, ঠিক আছে। এবার সেই গ্রুপগুলোর বাইরেও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ রয়েছে যারা বিদেশে থাকেন বা অন্যত্র থাকেন, তাদেরও বেশ কিছু গ্রুপ আছে যেখানে কমিউনিকেট করতে হয়, আর অনেক কিছু জানতে পারা যায়। দিল্লির বেশ কিছু গ্রুপ আছে যেগুলোর সঙ্গে কমিউনিকেটেড হই। তো সেই রকম 10টা গ্রুপ, যেগুলো অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল, যেগুলো প্রয়োজনীয়, সেগুলো বাদ দিয়ে পাড়া গলি মণ্ডলের যে গ্রুপগুলো রয়েছেন, মানুষ হয়তো আমাকে ভালোবাসেন, আমি কৃতজ্ঞ, সম্মানিত, কিন্তু একই ভিডিও একই ছবি যদি ক্রমাগত আসতে থাকে, এবং তারপর আরও যেটা হয়েছে, এই ইলেকশনের জন্য আরও বেশি করে বেশ কিছু মানুষ গ্রুপ বানিয়েছেন। এবার সমস্ত জেলাতেই যদি সব গ্রুপে মানুষ যদি ভালোবেসে আমায় অ্যাড করে ফেলেন, আমার তো ফোন স্লো হয়ে যাচ্ছে, এবং আমি আমার প্রয়োজনীয় যে মেসেজ বা বার্তা লেনদেন করার যে গ্রুপগুলো, সেগুলো তো আমার কাছ থেকে সরে যাচ্ছে। তো ফলত তাই 10টা গ্রুপ আমি রেখেছি, যার মধ্যে 4টে অফিসিয়াল রয়েছে ভারতীয় জনতা পার্টির, আর 4টে ভারতীয় জনতা পার্টিরই কিন্তু আনঅফিসিয়াল সেই গ্রুপগুলো মেনটেন করছি, যেগুলো আমার পরবর্তী কাজ করতে বা বর্তমান সময় ভারতীয় জনতা পার্টির কাজ করতে যেটা খুব ইম্পর্ট্যান্ট হবে। আর বাকি গ্রুপগুলো অবশ্যই, মানে আমি কেন যে কোনো মানুষই হ্যান্ডেল করতে পারতেন না, সম্ভব না। আর অ্যান্ড্রয়েড রেগুলার সমস্ত ভিডিও মেসেজ আমি 4টে গ্রুপ থেকে যা পাই, বাকি আমি 67টা গ্রুপ থেকে সেটা আমি মানে নিয়ে তো অসুবিধা হয়। কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ, এইটা নিয়ে তো আপনার মধ্যে একটা কষ্ট হচ্ছে, মানে আপনি কি চেয়েছিলেন প্রার্থী হবেন? ডেফিনেটলি ধরুন, একটা তো ডেফিনেটলি খারাপ লাগা থাকবে না মানুষ হিসেবে। মানে প্রার্থী হতে গেলে কিভাবে প্রার্থী হতে হয়, কোন যোগ্যতায়, সেটা তো ভারতীয় জনতা পার্টি আমাকে শিখিয়েছে। তারা আমার বাড়ি হাওড়া শিবপুর থেকে, ওখান থেকে তুলে নিয়ে এসে তারা ভবানীপুরের মতো কঠিন জায়গায় পার্টি আমাকে মনে করেছেন বলে 2021-এ দাঁড় করিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, সেখানে আমি যথেষ্ট ফাইট দিয়েছি। এবং সবাই জানেন যে ইলেকশনের সময় এবং ইলেকশনের পরে আমি ওই এলাকাতেই পড়েছিলাম, এবং সেখানে আমি 4বার আমার শারীরিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে, মারাও যেতে পারতাম। তো তারপর তো আমি গ্রাউন্ড থেকে চলে যাইনি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের মিছিল এবং আমার কালচারাল সেল, তার নিয়ে যে কাজকর্ম করা, সেগুলো গ্রাউন্ডে নেমে অবশ্যই করি। আমি দলের যা নির্দেশ সেটাকে মেনে, নির্দেশের বাইরেও অতিরিক্ত দায়িত্ব নিয়ে আমি বিভিন্ন জায়গায় দৌড়ে যাই, অর্থাৎ গ্রাউন্ডে থাকি। শুধুমাত্রই যে সমাজের কথা তুলে ধরে, তৃণমূলের অন্যায়ের কথা তুলে ধরে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছি, এমনটা তো নয়। তাই ফলত ডেফিনেটলি দল যেহেতু প্রার্থী হতে আমায় শিখিয়েছেন, এবং লোকসভার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ সে জায়গায় কিন্তু প্রার্থী হতে গেলে ডেফিনেটলি একটা পরিচিতির জায়গা থাকে, যে কোনো স্তরেরই তিনি মানুষ হন না কেন, একদম সম্পূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হোক বা সামাজিক অন্যান্য ক্ষেত্র হোক বা শিল্প শিক্ষার ক্ষেত্র হোক, তাদের জেনারেলি প্রার্থী করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে দেখা হয় যে লড়াইয়ের ময়দানে কারা ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি খোঁজবার চেষ্টা করছি যে আমি ঠিক কতটা তাদের থেকে পিছিয়ে, কারণ যারাই প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য, এবং আমার বিশ্বাস আরও যে 4টে সিট বাকি রয়েছে, ডায়মন্ড হারবার, আসানসোল, বীরভূম এবং ঝাড়গ্রাম, সেখানে অবশ্যই যোগ্য প্রার্থীদেরই দল আনবে। এরম হতেই পারে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রচুর মানুষ উঠে এসেছেন, যেখানে হয়তো যা প্রার্থীর সংখ্যা তার থেকে বেশি যোগ্য প্রার্থী
হয়তো বেশি হয়ে গেছে। কিন্তু এবার কি ইচ্ছে, মানে আপনি তো একটা মত প্রকাশ করেছিলেন দক্ষিণ কলকাতা থেকে হয়তো দাঁড়ানো যেতে পারতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো যে সিটগুলো বাকি আছে এখনো যদি দল প্রার্থী করে তাহলে কোন জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছা আছে আপনার? আমার নিজস্ব তো কোনো ইচ্ছা এই দলের ক্ষেত্রে তো রাখতে নেই একদমই। দলীয় অনুশাসন পরিষ্কার মেনে চলি। নিজের জীবন জীবিকা 4 বছর ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছি, মার খেয়েছি, রাস্তায় পড়ে রয়েছি, তৃণমূল ভয় পেয়েছে এবং আমার জীবিকা প্রায় বন্ধ করে দিয়েছেন। খেতে না পাওয়ার জায়গায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে, এটা তো দল জানেই। তো ফলত আমার সারাক্ষণ নিজের মনের মধ্যে যেটা হয় যে সেটা হচ্ছে যে আর 4টে প্রার্থীর নাম্বার তালিকা ঘোষিত হয়ে গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি লোকসভার প্রার্থী হতে গেলে তাহলে ঠিক কোন জায়গায় বা কোন ডেডিকেশনের মধ্যে আসতে আমার এখনও বাকি রয়েছে। যারা যারা যোগ্য প্রার্থী, আমি যারাই হয়েছেন দারুণ প্রার্থী হয়েছেন, বা যারা হবেন তারাও দারুণ হবেন, কিন্তু সেই দারুণটা হয়ে উঠতে গেলে আরও কোন কোন যোগ্যতা আমাকে অর্জন করতে হবে সেটাও এখান থেকে অবশ্যই শিক্ষণীয়। দেখুন, মন আছে, খারাপ তো হবেই, কিন্তু তা বলে কি আমি দল ছেড়ে বেরিয়ে যাব? তা তো নয়। আমি দলীয় অনুশাসন মেনে দল আমাকে যে দায়িত্ব দেবে কড়াভাবে, এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমাদের 200-র ওপরে কার্যকর্তা প্রাণ দিয়েছেন, আমাদের অনেকেরই জীবন জীবিকা গেছে, দল সবটাই জানে। তো ফলত সেক্ষেত্রে লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো চান্স নেই। দাঁতে দাঁত চিপে আরও লড়াই করব এবং কোন যোগ্যতায় পৌঁছতে গেলে লোকসভার প্রার্থী হতে পারা যায় বাকিদের দেখে শেখবার চেষ্টা করব। কিন্তু কোন প্রার্থী তালিকায় মন খারাপ, প্রথমটা না দ্বিতীয়টা? কারণ একটা তো বিষয় থেকে যায়। এখন অবধি যা যা হয়েছে আমি তাদের জানবার চেষ্টা করছি, শেখবার চেষ্টা করছি। আপনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, দক্ষিণ কলকাতার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বলে কথা বলি, সেটা হচ্ছে যে আমার পরিচিতি বাংলার সর্বত্র, বাংলার যে কোনো জায়গার মানুষ আমাকে ভালোবাসেন বলেই তো 77টা গ্রুপে আমাকে অ্যাড করা, তাই না? তো ফলত সেক্ষেত্রে হচ্ছে যে দল কি পরিকল্পনা করে রেখে দিয়েছেন সেটা এখনও তো আমার কাছে স্পষ্ট নয়। আমি এই অপ্রয়োজনীয় পরিষ্কার যে গ্রুপ, যেগুলো আমার দলের জন্য যে প্রয়োজনীয় কাজ, যে প্রয়োজনীয় গ্রুপ, সেগুলোর বাদ দিয়ে বাকি গ্রুপের মধ্যে আমি যদি ব্যস্ত হয়ে যাই তাহলে আমি দলের কাছ থেকে পিছিয়ে যাব। কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রুদ্রনীল ঘোষ দানা বাঁধছিল, জল্পনা রীতিমতন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহল থেকে যে হয়তো টিকিট না পাওয়ার কারণেই তিনি হয়তো কিছুটা হলেও অভিমানী, যেই কারণে গ্রুপ লেফট করেছেন, হয়তো দলও ত্যাগ করতে পারেন, কিন্তু সেই জল্পনায় জল ঢালেন রুদ্রনীল তিনি নিজেই। আপাতত তোমায় ধন্যবাদ জানাই বিট্টু।